তীব্র শীতের মধ্যেই সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে পৌর নির্বাচনের প্রচারণা। হুঁশিয়ারির পরও মাঠে রয়েছেন প্রধান দু দলের বিদ্রোহী প্রার্থীরা। দীর্ঘদিন রাজনীতি করতেছি বিদায় এলাকায় পরিচিতি আছে, সেই আশা রেখে আমি নির্বাচনে নামছি। বগুড়া পৌরবাসী ওইভাবে সাড়া দিবে, এই জন্য আমি জয়ের ব্যাপারে আশাবাদী। বিদ্রোহী প্রার্থীদের প্রভাব নির্বাচনের ফলাফলে পড়বে না বলছে আওয়ামী লীগ ও বিএনপি। যারা এখনো বিদ্রোহী হিসেবে মনে করছেন তার অবস্থান ভালো। নির্বাচনের আগ মুহূর্তে এদের দেখা যাবে অনেকেরই অবস্থান কোনো খুঁজেই পাওয়া যাবে না। তবে এটা নিয়ে আমরা শঙ্কিত নই। ভোটাররা কিন্তু ভোট দিবে মার্কায়, ব্যক্তি এখানে মুখ্য হয়ে থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি রঞ্জন শুভ্র এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভালো বন্ধু হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরালো করতে চায় যুক্তরাষ্ট্র। জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা। দেশের মসজিদ কমিটিগুলোতে জঙ্গিবাদ সমর্থক বা স্বাধীনতা বিরোধী আছে কিনা খতিয়ে দেখা হবে, আলেমদের সঙ্গে বৈঠক শেষে আইজিপি। বান্দরবানের লামায় ট্রাক খাদে পড়ে 7 জন নিহত, আহত আরো অন্তত 8। সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত আরো 11 জন। শিল্প কারখানায় পুরাতন যন্ত্রপাতির কারণে বাড়ছে বিদ্যুতের অপচয়। অধিক ব্যবহারের কারণে দেখা দিতে পারে ঘাটতি, জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারের তাগিদ। এবং বিপিএল সহ টি-20 খেলার উন্মাদনা পুঁজি করে দেশের বিভিন্ন স্থানে চলে জুয়ার আসর। লাখ লাখ টাকার বাজিতে হেরে নিঃস্ব হচ্ছেন অনেকে। শুরুতেই পৌর নির্বাচনের খবর। এরই মধ্যে জেলা শহরগুলোতে জেঁকে বসেছে শীত। দিনের অধিকাংশ সময় কুয়াশায় ঢাকা থাকে বেশিরভাগ এলাকা, কিন্তু তাই বলে থেমে নেই পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা। হাতে থাকা আর কয়েকটি দিন সম্পূর্ণভাবে কাজে লাগাতে চেষ্টার কোনো কমতি নেই প্রার্থীদের, আর ভোটাররাও করছেন চুলচেরা বিশ্লেষণ। এদিকে দলীয় নিষেধাজ্ঞা থাকলেও বেশ কিছু পৌরসভায় প্রচারণা চালাচ্ছেন প্রধান দুই দলের বিদ্রোহী প্রার্থীরাও। টাঙ্গাইল থেকে মুজাহিদ শুভ এবং ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বগুড়া পৌরসভায় উৎসব মুখর পরিবেশে চলছে প্রচার প্রচারণা। এখানে প্রধান দুই দলের প্রার্থীর পাশাপাশি আছেন বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী। মডেল পৌরসভা রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে অন্যান্যদের সঙ্গে তিনিও চালাচ্ছেন প্রচারণা। জোটগত নির্বাচন করতেছি না, দলীয় নির্বাচন। যদিও 20 দলের মধ্যে আছি, ইসলামী ঐক্য জোটের পক্ষ থেকে আমি নির্বাচন করতেছি। নির্বাচনে জয়লাভে অত্যন্ত আশাবাদী, যদি নির্বাচনটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয়। আমি এই শহরটাকে সুন্দর এবং পরিচ্ছন্ন শহর করার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব। 1998 সালে যাত্রা শুরু করা যশোরের কেশবপুর পৌরসভায় জোর নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন দুজন মেয়র প্রার্থী। ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতা সহ নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে এসব প্রতিশ্রুতির পাশাপাশি হনুমান সংরক্ষণের ব্যতিক্রমী দাবি জানিয়েছেন ভোটাররা। কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় মেয়র পদে অন্যান্য প্রার্থীদের সঙ্গে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন একজন স্বতন্ত্র প্রার্থীও। এ এলাকায় ভোটাররা দলমত নির্বিশেষে যে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করবে তাকেই বেছে নেবেন বলে জানিয়েছেন। আমি দল থেকে নির্বাচন মনোনয়নপত্র চেয়েছি, কিন্তু আমার স্থানীয় নেতা, আমার এই এলাকার নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের মনোনীত সমর্থনে আমি নির্বাচন করতেছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে। এদিকে শেরপুর পৌরসভায় পোস্টার লিফলেটের পাশাপাশি মাইকেও প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। টাঙ্গাইলের 8টি পৌরসভায় মেয়র পদে প্রার্থী রয়েছেন মোট 25 জন। এখানে বিভিন্ন এলাকায় ছোট ছোট উঠান বৈঠক করে গণসংযোগ করছেন প্রার্থীরা। এছাড়া দেশের অন্যান্য পৌরসভাতেও চলছে জোর নির্বাচনী প্রচারণা। ফামিদা মটুসি, সময় সংবাদ। পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীরা ভোটের মাঠে তেমন প্রভাব ফেলতে পারবে না বলেও মত তাদের।
আওয়ামী লীগ বলছে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে তাদের কোনো ক্ষমা নেই। একই অবস্থানে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিও। প্রথমবারের মতো দলীয় মনোনয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরসভা নির্বাচন, আর তাই দলীয় প্রার্থী নির্বাচনে সচেতন রাজনৈতিক দলগুলো। একই সাথে বিদ্রোহী প্রার্থীদের বিষয়েও সতর্ক অবস্থান তাদের। দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নিলে প্রার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেয় দলগুলো। এই সকল স্বতন্ত্র প্রার্থীদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে। কেন্দ্রের এমন সিদ্ধান্তের পরও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন অনেকেই। নির্বাচনে অংশ নেয়া এই বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দেশের বড় রাজনৈতিক দলগুলো। ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে নির্বাচনে অংশ নেয়া বিদ্রোহী প্রার্থীদের কোনো ক্ষমা নেই। এছাড়া বিদ্রোহী প্রার্থী ভোটের ফলাফলে কোনো প্রভাব ফেলবে না বলেও মত তাদের। দলের নির্দেশ যারা মায় নাই তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আগামী কার্যকরী কমিটি মিটিংয়ে এদের বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কার করার কার্যকরী করা হবে। দলের সিদ্ধান্ত অমান্য করে তাদের ইচ্ছামতো যাতে না চলতে পারে সেই জন্য আমরা এবার কঠোর আমাদের মনোভাব আছে। এদিকে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে একই অবস্থানে বিএনপিও। তারা বলছে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নির্বাচন করছেন দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা প্রত্যাহার করেন নাই তারাও যাতে নির্বাচনের প্রাককালে নিষ্ক্রিয় হয়ে যায়। যদি না করেন তাহলে ধরে নিতে হবে তারা বিএনপির আদর্শের প্রতি আনুগত্য নাই। অবশ্যই সে ব্যাপারে দল যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী। আগামী 30 ডিসেম্বর দেশের 234টি পৌরসভায় অনুষ্ঠিত হবে নির্বাচন, যেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন দেশের প্রায় 72 লক্ষ ভোটার। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে টাঙ্গাইল পৌরসভায় আছেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ এবং শেরপুর পৌরসভায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। পৌর নির্বাচনের প্রচারণার খবরাখবর জানতে আমরা প্রথমে চলে যাচ্ছি মুজাহিদ শুভর কাছে। শুভ, হাফসা, আপনি জানেন টাঙ্গাইলের 8টি পৌরসভায় আগামী 30 ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে কিন্তু আমরা টাঙ্গাইলের সদর পৌরসভায় আজকে সকাল থেকেই কিন্তু ঘোরাফেরা করে যেটা দেখেছি যে সকাল 6টা থেকে এই এলাকার যারা মেয়র পদের প্রার্থী যারা আছেন তারা কিন্তু সকাল 6টা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং নির্বাচনী প্রচারণা কিন্তু একটা জমজমাট পরিবেশ কিন্তু বিরাজ করছে। পোস্টার এবং মাইকিং থেকে শুরু করে যা কিছু প্রয়োজন ভোটারদেরকে কাছে নিয়ে আসার জন্য সব ধরনের ব্যবস্থা তারা করছেন। তবে এই পৌরসভাতে ভোটার সংখ্যা নারীদের প্রায় অর্ধেক হওয়ার কারণে নারীদেরকে ভোটদানে উদ্বুদ্ধ করার জন্য এবং নিজের পক্ষে টানার জন্য কিন্তু মেয়র প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু উদ্যোগ আমরা দেখেছি। বিশেষ করে শুধু নারীদেরকে নিয়েই কিন্তু কিছু কিছু প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। তবে এখানে 18টি ওয়ার্ডের মধ্যে 2টি সাধারণ কাউন্সিলর তারা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা কিন্তু আওয়ামী লীগ সমর্থিত সাধারণ কাউন্সিলর তারা নির্বাচিত হওয়ার কারণে বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ করা হচ্ছে যে সেই জায়গায় মেয়র পদে তারা ভোট পাবেন কিনা সেই ধরনের একটা শঙ্কা কিন্তু তারা প্রকাশ করেছেন এবং তারা এও বলেছেন যে যখন তারা বিএনপির পক্ষ হয়ে ভোট চাইতে যাচ্ছেন তখন অনেক ভোটারদের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে ভোটটা আসলে সুষ্ঠুভাবে হবে কিনা। এবং এরই অংশ হিসেবে কিন্তু বিএনপির প্রার্থী আজকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও প্রবেশ করেছেন। সেখানে গিয়ে তাদের অভিযোগ এবং সম্ভাব্য আশঙ্কা সম্পর্কে কিন্তু তাদেরকে বলেছেন। তো আরও একটি ঘটনা জানিয়ে রাখি, এখানে ভোটার সংখ্যা হচ্ছে মোট 1,09,699 জন। তার মধ্যে 53,717 জন পুরুষ ভোটার এবং 52,982 জন মহিলা ভোটার রয়েছে। এবং এই ভোটটা কার্যক্রমের জন্য কেন্দ্র থাকবে 39টি এবং 310টি কক্ষে কিন্তু এই ভোট কার্যক্রম পরিচালনা হবে আগামী 30 ডিসেম্বর। তবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা প্রবেশ করার পরে কর্মকর্তার সাথে কথা বলে যেটা জেনেছি যে ধরনের আশঙ্কা বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে করা হয়েছে এই আশঙ্কা করতে তাদেরকে বরং নিষেধই করা হয়েছে। কারণ 6জন ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্ব পালন করবে বলে কথা থাকলেও নির্বাচন কমিশনে 12 জন ম্যাজিস্ট্রেটের জন্য কিন্তু চিঠি পাঠানো হয়েছে। এখন আমরা অপেক্ষা করতে হবে 30 ডিসেম্বরের নির্বাচন পর্যন্ত। এখন আমরা চলে যাচ্ছি শেরপুরে আমাদের রিপোর্টার হারুনুর রশিদের কাছে শেরপুর পৌরসভার সবশেষ খবর জানতে।
ধন্যবাদ শুভ। আসলে সারা দেশের মতো শেরপুর জেলায়ও যে 4টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই 4টি পৌরসভায় উৎসবমুখর পরিবেশেই প্রার্থীরা তাদের প্রচারণা এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শেরপুরের 4টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি হচ্ছে শেরপুর সদর, নকলা, শ্রীবর্দী এবং নালিতাবাড়ী পৌরসভা। এই 4টি পৌরসভায় মেয়র পদে 43 জন এবং সাধারণ কাউন্সিলর মেয়র পদে 13 জন, সাধারণ কাউন্সিলর পদে 153 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি শেরপুর সদর পৌরসভার নিউ মার্কেট মোড় এলাকায়। এই শেরপুর সদর যে পৌরসভা রয়েছে সেখানে আসলে 3 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3 জনই দলীয় মনোনয়ন নিয়ে এই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন। একজন হচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এবং বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন আব্দুর রাজ্জাক আশিস এবং এনপিপি থেকে মাহবুবুর রহমান এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এই পৌরসভায় সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন 48 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন 18 জন। এখানে 9টি ওয়ার্ড নিয়ে এই পৌরসভা গঠিত। এই 9টি ওয়ার্ডের মোট 64,291 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 31,434 জন এবং মহিলা ভোটার রয়েছে 32,857 জন। তো এখানে আসলে সাধারণ কাউন্সিলর পদে এখানে 8টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই একটি ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি হচ্ছেন শেরপুর পৌরসভার 1 নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন, তার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায়। আমি ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে শেরপুর পৌরসভায় ড্রেনেজ, রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যা রয়েছে এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন একটি পৌরসভা। এই পৌরসভাকে যারা উন্নয়ন কাজ করবেন, ড্রেনেজ সমস্যার সমাধান করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাদেরকেই তারা ভোট দেবেন এবং প্রার্থীরাও আসলে সে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশেই এই শেরপুরের সবগুলো পৌরসভাতেই প্রচারণা অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আসলে শেরপুরের পৌরসভা নির্বাচনের সর্বশেষ খবর। এখন আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। হাফসা। দর্শক, টাঙ্গাইল ও শেরপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানালেন রিপোর্টার মুজাহিদ শুভ ও হারুনুর রশিদ। বাংলাদেশকে ভালো বন্ধু হিসেবে বিবেচনা করে এদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরালো করার উপর গুরুত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নীতি নির্ধারণী পরামর্শকেরা। তাদের একজন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ও জনসংযোগ বিষয়ক সহকারী অধ্যাপক অস্টিন লং প্রশংসা করলেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত হয় কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রোড বিষয়ক সংবাদ সম্মেলন। এতে কথা বলেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকারের নীতি ও কৌশল নিয়ে কাজ করা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক সহকারী অধ্যাপক অস্টিন লং। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কৌশল ও চেহারা বদলাচ্ছে উল্লেখ করে এর বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সংবাদ সম্মেলনে সময় সংবাদের এক প্রশ্নোত্তরে তিনি বলেন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন মুসলিম প্রধান দেশকে জঙ্গি গোষ্ঠী আইএস টার্গেট করতে পারে বলে তার আশঙ্কা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এই মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক। বর্তমান বিশ্বের বাস্তবতায় পৃথিবীর যে কোনো অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে পড়তে পারে। তবে প্রশ্ন হলো সেই হুমকি কিভাবে মোকাবেলা করা হবে এবং কি কি পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশও যা করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্যারিস হামলার পর নিউ ইয়র্কের অধিবাসীরা শঙ্কায় থাকলেও যুক্তরাষ্ট্রে কোনো সন্ত্রাসী কার্যক্রমের হুমকি নেই বলে মনে করেন অস্টিন লং। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পাকিস্তানে অবস্থানরত 195 যুদ্ধাপরাধীর বিচারের বিষয়টি নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার শিগগিরই কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে আশুলিয়ায় শ্রীপুর শিল্প পুলিশের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছি। আমাদের কাছে যারা ছিল তাদের বিচারের মুখোমুখি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং তাদের রায় অনুযায়ী তাদের বিচার কার্য সুসম্পন্ন হচ্ছে। পাকিস্তানে যারা আটকে রয়েছে আমরা সবসময় তাদেরকেও আনার জন্য পাকিস্তান সরকারকে বলবো। এটা একটা সময়ের ব্যাপার রয়েছে। আমরা সেই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নীতি নির্ধারণটা পররাষ্ট্র মন্ত্রণালয় করছেন। পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক বলেছেন, দেশের মসজিদ কমিটিগুলোতে জঙ্গিবাদ সমর্থক বা স্বাধীনতা বিরোধী আছে কিনা তা খতিয়ে দেখা হবে। সকালে পুলিশ প্রধানের কার্যালয়ে আলেমদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জঙ্গিবাদ প্রতিরোধে
দেশের মসজিদগুলোতে জুম্মার নামাজ এবং ওয়াজ মাহফিলে জঙ্গিবাদ বিরোধী প্রচারণা চালাতে আলেম ওলামাদের প্রতি আহ্বান জানান তিনি। আলেম ওলামারাও আইজিপির বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন। বাংলাদেশের নামে যে বাইরে একটা অপপ্রচার চলছে এবং বাংলাদেশকে একটা বিশৃঙ্খল, অশান্ত বা বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন বড় বড় শক্তিগুলি, তথাকথিত শক্তিগুলি যারা নাকি হুঁশিয়ার করছে নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে, এই যে অপপ্রচার, এই অপপ্রচারকে রুখতে পারেন উলামায়ে কেরাম। মিটিং করে এবং সার্কুলার দিয়ে প্রত্যেক এসপিকে ডিআইজি কমিশনারকে নির্দেশ দিয়েছি যে তাদের এলাকার যে মাদ্রাসাগুলি আছে মাদ্রাসাগুলিতে তারা যাবে, প্রিন্সিপাল, ছাত্র, শিক্ষক যারা আছে এদের সাথে সুসম্পর্ক তৈরি করবে। ছোটখাটো মসজিদ ইমাম থেকে আরম্ভ করে সকলের প্রতি আমাদের কিন্তু গভীর শ্রদ্ধা আছে। আপনাদের সহায়তায়, জনগণের সহায়তায় আমরা এই অশুভ শক্তি জঙ্গিবাদকে এই দেশ থেকে নির্মূল করতে সক্ষম হব। দুপুরের সময় আরো থাকছে ৭২ ঘন্টার মধ্যে সব অবৈধ বিলবোর্ড, রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করার ঘোষণা দক্ষিণ সিটি কর্পোরেশনের। এবং মাদারীপুরে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা করে বিপাকে 2 স্কুল ছাত্রীর পরিবার। জামিনে বেরিয়ে আসামিদের হুমকি, ব্যবস্থা নেওয়ার দায়সারা আশ্বাস জেলা প্রশাসনের। একদিনে সারা দেশে আলাদা সড়ক দুর্ঘটনায় 18 জন নিহত হয়েছেন। বান্দরবানে পাহাড়ি রাস্তায় ট্রাক খাদে পড়ে মারা গেছেন 7 জন। এতে গুরুতর আহত 8 জন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, সাভার সহ আলাদা বেশ কটি দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, সকাল 7টার দিকে মোবাইল ফোন অপারেটর টাওয়ার বসানোর জন্য একটি ট্রাক যন্ত্রপাতি ও শ্রমিক নিয়ে কক্সবাজারের চকরিয়া থেকে লামার মিরিঞ্জা পর্যটন এলাকায় যাচ্ছিল। ট্রাকটি লামার ইয়ংছা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 4 জন শ্রমিক মারা যান, আহত হন অন্তত আরো 12 জন। হঠাৎ করে ও ডাইন দিকে যাইয়ে টার্নিং নেওয়ার সময় হঠাৎ করে দেখলাম যে গাড়ি এক সাইডে পড়ে যাচ্ছে। তারপরে আমরা সব আর শুয়ে পড়েছি, আর কোনো জ্ঞান ট্যান ছিল না। তার কিছুক্ষণ পরে দেখলাম যে এলাকার লোকজন এসে আমাদের সব পাচ্ছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনতা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরো 3 জন শ্রমিক মারা যান। চকরিয়া থেকে লামা যাওয়ার পথে ইয়াংসার পরে একটা টার্নিং পয়েন্ট আছে, ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখানে 10 জন আনা হয়েছে। 10 জনের মধ্যে 3 জন মৃত অবস্থায় আনা হয়েছে, আর 5 জনকে আমরা ভর্তি দিয়েছি, তারা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। এছাড়া সাভার, সিরাজগঞ্জ, কুমিল্লা, টাঙ্গাইল এবং রাজবাড়ীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 11 জন মারা গেছেন, আহত হয়েছেন আরো বেশ কজন। সাবিহানিপা, সময় সংবাদ। শিল্প কারখানায় পুরাতন যন্ত্রপাতি আর বাসাবাড়িতে বেশি বিদ্যুৎ খরচ হয় এমন পণ্য ব্যবহারের কারণে প্রতিনিয়তই বিদ্যুৎ অপচয় হচ্ছে, বাড়ছে জ্বালানি সংকট। বিশ্লেষকরা বলছেন, দেশে বর্তমানে যে হারে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে সেভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে এ খাতে পুরোপুরি পরনির্ভরশীল হয়ে যেতে পারে দেশ। আর তাই ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার এখন সময়ের দাবি বলে মনে করেন তারা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। দিন দিন বাড়ছে শিল্প কারখানা আর বসতবাড়ি, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি চাহিদা। কিন্তু দেশে বর্তমান শিল্প কারখানাগুলোতে পুরাতন আর অদক্ষ যন্ত্রপাতির ব্যবহারের ফলে যে হারে জ্বালানি অপচয় হচ্ছে, সেভাবে চলতে থাকলে ভবিষ্যতে এ খাতে চরম সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ক্রমবর্ধমান এ জ্বালানি চাহিদার বিপরীতে যোগান সীমিত হয় জ্বালানি সাশ্রয় করা এখন সময়ের দাবি। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, মানুষের সচেতনতার পাশাপাশি এখন প্রয়োজন শিল্প কারখানা ও বাসাবাড়িতে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করা। বিদ্যুৎটাকে সাশ্রয় করা বা দক্ষভাবে ব্যবহার করা, এটা আমাদেরকে কিন্তু সবাইকে বুঝাইতে হবে। প্রযুক্তির যে উন্নয়ন বা উন্নত প্রযুক্তি জিনিসপত্র কিন্তু এখন আমাদের দেশে চলে এসেছে। প্রত্যেকটা ক্ষেত্রেই যেসব যন্ত্রপাতি আমাদের বিদ্যুৎ সাশ্রয়ী
সেগুলিকে আমাদেরকে আস্তে আস্তে ব্যবহার করতে হবে। বিষয়টির গুরুত্ব অনুভব করে জ্বালানি সাশ্রয়ে এগিয়ে এসেছে সরকারি প্রতিষ্ঠান ইটকল। জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ক্রয়ের জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এনার্জি এফিশিয়েন্ট ইকুইপমেন্ট ব্যবহার করি বা এনার্জি এফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্স ইউজ করি, আমরা ন্যাশনাল গ্রিড থেকে 750 মেগাওয়াট লোড কমায় ফেলতে পারবো। যেসব ইন্ডাস্ট্রি এনার্জি এফিশিয়েন্ট ইকুইপমেন্ট ইনস্টল করতে চাই ওদেরকে আমরা লো কস্ট লোন দেওয়ার পরিকল্পনা করেছি। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় বলছে, জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে সরকার নীতিমালা প্রণয়নের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এনার্জি এফিসিয়েন্সি নিয়ে আমাদের দেশে যেহেতু এর আগে কোনো কাজ হয় নাই, তো আমরা সেটা থেকে 3টা পর্যায়ে এর উপরে কাজ করি। প্রয়োজনীয় যে আইন কানুন বিধিবিধান সেগুলি প্রণয়ন করা, অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রাম চালু করা, এই এনার্জি এফিশিয়েন্ট যে সমস্ত টেকনোলজিগুলি আছে সেইগুলি যাতে অ্যাফোর্ডেবল প্রাইসে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য কাজ করে। সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এখনো সময় আছে জ্বালানি ব্যবহারে সতর্ক হওয়ার। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। আবারও পৌর নির্বাচনের খবর। সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে পৌরসভা নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা তাদের পক্ষে ভোটারদের সমর্থন আদায়ে ঘুরছেন দুয়ারে দুয়ারে। আর নির্বাচনী পরিবেশ শেষ পর্যন্ত শান্তিপূর্ণ রাখতে পুলিশ ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ, বিএনপি সহ সব দলের প্রার্থীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সিলেটের নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছেন ইকরামুল কবির। প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচনকে ঘিরে সিলেট বিভাগের সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। বিভাগের 16টি নির্বাচনী এলাকার 3,40,000 ভোটার অধীর আগ্রহে তাকিয়ে আছেন 30 ডিসেম্বরের দিকে। ওই দিনই বেছে নেবেন তাদের পছন্দের পৌর পরিষদ। আর নির্বাচন কমিশন ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে। এদের সবাইকে নিশ্চয়তা প্রদান করা, এদের সার্বিক পরিস্থিতিকে এই সযত্নে রাখা, এটা হলো আমাদের কাজ। আমরা করব। সিলেটের বেশ কয়েকটি নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে নির্বাচনের পরিবেশ নিয়ে অংশগ্রহণকারী দলগুলোর প্রার্থীরা এখন পর্যন্ত সন্তুষ্ট। আমি আশাবাদী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। আমাদের যে পুলিশ প্রশাসন আছেন সবাই ভালোভাবে কাজ করছেন। যেহেতু নির্বাচন সামনে আরো 15 দিন আছে, যখন এগুলে বোঝা যাবে যে তারা কতটুকু নিরপেক্ষভাবে তাদের ভূমিকা পালন করে। আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশের সিলেট বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। আমরা পুলিশ সুপারদের ইতিমধ্যে দিক নির্দেশনামূলক প্রদান করেছি। আশা করি যে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচনটি সম্পন্ন হবে। সিলেট বিভাগের সুনামগঞ্জে 4টি, মৌলভীবাজারে 4টি, হবিগঞ্জে 5টি এবং সিলেট জেলায় 3টি পৌরসভায় মেয়র পদে 75 জন, কাউন্সিলর পদে 584 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 153 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দর্শক, এই মুহূর্তে বগুড়ার গাবতলী পৌরসভায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। নির্বাচনের প্রচারণার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, বগুড়ার 9টি পৌরসভায় এবার 30শে ডিসেম্বর একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মূলত এই নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার যে 9টি পৌরসভা রয়েছে, 9টি পৌরসভায় কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী এবং ভোটারদের মধ্যে বাড়তি একটি উন্মাদনা কাজ করছে। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি সমর্থিত প্রার্থী ছাড়াও অন্য যেসব প্রার্থীরা রয়েছেন সকলেই বিভিন্ন যে এলাকার যে সমস্যাগুলো রয়েছে, পৌরসভার সমস্যাগুলো তুলে ধরে মূলত প্রার্থীদের কাছে ভোট প্রার্থনা করছেন তারা। মূলত বগুড়া সদর, গাবতলী, নন্দীগ্রাম, কাহালু, সান্তাহার, শিবগঞ্জ, শেরপুর, ধনুট ও সারিয়া-কিয়ান্দি, এই 9টি উপজেলায়, এই 9টি পৌরসভায় এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার রয়েছে এক্ষেত্রে 3,70,911 জন। মোট মেয়র প্রার্থী রয়েছে 33 জন। নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে যা যা করণীয়, যে পদক্ষেপ নেওয়া দরকার, তারা সেই পদক্ষেপ নিয়েছেন। আমি একটু বলে রাখি যে এই গাবতলী, এখন আমি আছি গাবতলী বাজার এলাকায়। গাবতলী
বাজার এলাকায় মমিনুল হক শিলু আছেন আওয়ামী লীগ প্রার্থী, সাইফুল ইসলাম রয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। মূলত এই মনোনীত প্রার্থীরা কিন্তু সকালেই শীত উপেক্ষা করে কিন্তু তারা প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন এবং তাদের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তারা দুইজনে কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন তাদের জয়ের ব্যাপারে এবং বলেছেন যে তারা যদি এই নির্বাচনে জয়ী হয় তাহলে এই গাবতলী পৌরসভাকে একটি মডেল পৌরসভায় তারা পরিণত করবেন। এখানকার আমরা ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা যেটি বলছেন যে এখানকার মূল সমস্যাটি হচ্ছে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা অনুন্নয়ন। তো এসবের উন্নয়ন যারা করবেন এ ধরনের প্রার্থীকেই তারা এবার মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর হিসেবে নির্বাচিত করবেন। আমরা দেখতে পাচ্ছি যে গাবতলী বাজার এলাকা, এই তিন মাথা, এখানে কিন্তু পোস্টারে কিন্তু ছেয়ে গেছে পুরো ধানের শীষ এবং নৌকা প্রতীকের। মূলত এছাড়াও কিন্তু আমরা একজন কাউন্সিলর প্রার্থীর সাথেও কথা বলেছি। কাউন্সিলর প্রার্থীরা বলছেন যে মূলত তারা একটি মডেল পৌরসভা করতে এবার তারা ভোটারদের যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি রাখতে তারা বদ্ধপরিকর, যার কারণে আগামী 30শে ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে তারা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। তো এই ছিল আমার কাছে বগুড়ার গাবতলী থেকে পৌরসভা নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ রকি আপনাকে। দর্শক, বগুড়ার গাবতলী পৌরসভা থেকে সাইফুর রহমান রকি জানালেন নির্বাচনী প্রচারণার খবরাখবর। স্বাধীনতার 44 বছরে এসে দেশের গণতান্ত্রিক স্বাধীনতাকে হরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, অগণতান্ত্রিক শক্তি ক্ষমতাকে স্থায়ী করতে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তারা সেদিন যুদ্ধ করেছিলেন। 44 বছর পরে আমাদের স্বাধীনতা হরণ করা হয়েছে, আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যে রাজনীতিবিদরা প্রতিপক্ষ রাজনীতিবিদকে সম্মান করতে জানেন না, রাজনীতিকেই সম্মান করেন না। যে দলটি 1971 সালের পূর্বে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, সেই দলটির হাতেই গণতন্ত্র বারবার নিহত হয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব এলাকা থেকে অবৈধ বিলবোর্ড, রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন মেয়র সাইদ খোকন। সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। সকালে সদরঘাট এলাকার সুরিতলা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এতে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা দক্ষিণের মেয়র জানান, রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন সরিয়ে নিতে বাধা দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা ব্যানার, বিলবোর্ড লাগাচ্ছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। আগামী 72 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সমস্ত রাজনৈতিক দৃষ্টিকটু ব্যানার, ফেস্টুন সহ অন্যান্য যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা আমরা নিচ্ছি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজে যদি কেউ বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্রিকেটকে ঘিরে বাঙালির আবেগ উচ্ছ্বাস যেন ছাড়িয়ে যায় সবকিছুকে। মাঠ, অফিস, বাসা, পাড়া মহল্লা সব জায়গায় ক্রিকেট যেন সব শ্রেণী পেশার মানুষকে এনে দাঁড় করায় এক সারিতে। সেই উন্মাদনা আর আবেগকে পুঁজি করেই বিপিএল সহ টি-20 খেলাগুলোতে রাজধানী, শহর ও উপশহরগুলোতে স্থানীয় পর্যায়ে চলছে বাজির খেলা, জুয়া। এতে জড়িয়ে পড়ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও, থাকছেন চাকরিজীবী, দিনমজুর সহ নানা শ্রেণী পেশার তরুণরা। কেন এই বাজির খেলা আর এর কি ধরনের প্রভাব পড়ছে সমাজে, তার উত্তর খুঁজেছেন শরীফুল ইসলাম। সাকিব, মাশরাফি, মুস্তাফিজ, সৌম্য, তামিমের মতো ক্রিকেটারদের বলার ব্যাটাতে নজর কাড়া পারফরমেন্স দর্শকদের সামনে এনেছে আলাদা উন্মাদনা। হার জিতের এই লড়াইয়ে ব্যক্তিগত পর্যায়ে ছোট ছোট বাজি শুরু হয়েছে বেশ আগে থেকেই। সাধারণ মানুষের এই আবেগকে পুঁজি করে সামাজিক পর্যায়ে এখন চলছে ক্রিকেট নিয়ে বাজির খেলা, জুয়া। এর পরিমাণ 50 টাকা থেকে শুরু হয়ে লাখ লাখ টাকা পর্যন্ত গড়ায়। বিপিএল, আইপিএল, সিপিএল সহ 20 ওভারের খেলাগুলোতে জুয়ার উন্মাদনা সবচেয়ে বেশি। জুয়া চলে হাটবাজার, পাড়া মহল্লার দোকানগুলোতে।
যেখানে একসাথে অনেকের খেলা দেখার সুযোগ আছে। চায়ের দোকান, সেলুন ও লন্ড্রি সহ উন্মুক্ত স্থানে মাঠের খেলাকে নিয়ে আসা হচ্ছে জুয়ার টেবিলে। কত রান করবে একটা দল, এটা নিয়ে বাজি হয়। তারপর 6 ওভার পাওয়ার পেলে কত রান হবে, এটা নিয়ে বাজি হয়। অল্প কষ্টতে এই লাইনে বেশি টাকা কামান যায়। বিগ ব্যাশে না হইলো 50,000 টাকার উঠবে হারছি, কিন্তু ক্যারিবিয়ান লিগ ওই লিগে আমার না হইলো 1 লাখ টাকার উঠবে ইনকাম হয়েছিল। জয় পরাজয় কখনো কখনো সংঘর্ষে গড়ায়। একদিনে প্রায় 48,000 টাকার মতো হারছে। বন্ধুত্ব নষ্ট হয়েছে, হাতাহাতি হয়েছে, বা অনেক সময় অনেক পোলাপানরে দেখছি বাজিতে হাইরা এলাকা ছাইরা দেয়া গেছে গা। পার্শ্ববর্তী দেশগুলোর জুয়ার প্রভাব এই ভূখণ্ড ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন অপরাধ বিজ্ঞানীরা। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাজি ধরার প্রবণতা চলতে থাকলে সামাজিক অবক্ষয় ছাড়াও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে যুব সমাজ। ট্রেডিশনাল ভ্যালুস ছিল, ভ্যালুসগুলো ভেঙে যাচ্ছে। আমাদের এখানে অর্থনৈতিক সামাজিক এই পরিবর্তন, ট্রান্সফরমেশন এবং তার ইন্ডিকেটর চেঞ্জ হওয়ার কারণে আমরা বাইরের অনেক কালচারের এখানে অনুপ্রবেশ ঘটছে, যেগুলো মানুষের সুকুমার বৃত্তি ডেভেলপ করার জন্য সাহায্য করতো। সামাজিক অনুশাসন, রুলস অফ ল ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করা। তাই যুগোপযোগী আইন তৈরির পাশাপাশি সমাজের সচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ট্রানজিশনাল ফেজ আছে, এখন যে অস্থিরতাটা চলছে। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। একাত্তরের 25শে মার্চ রাতে পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয় রাজধানীর পলাশী, ফায়ার ব্যারাক ও আশপাশের এলাকায়। দেশপ্রেম উদ্বুদ্ধ স্থানীয় তরুণরা ভারী অস্ত্রের বিরুদ্ধে দীর্ঘক্ষণ প্রতিরোধ অব্যাহত রাখেন। রাতের শেষ দিকে পাকিস্তানি সৈন্যরা শুরু করে ব্যাপক হত্যাযজ্ঞ। এতে শহীদ হন 24 জন বীর মুক্তিযোদ্ধা। কিন্তু স্বাধীনতার 44 বছরেও বীরত্বের ইতিহাস সংরক্ষণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, এমন অভিযোগ শহীদ পরিবারের। বিস্তারিত মিজানুর রহমান কবিরের রিপোর্টে। রাজধানীর বুয়েট ক্যাম্পাসে অবস্থিত পলাশী ফায়ার ব্রিগেড 1971 সালের মার্চ মাসের প্রথম দিক থেকেই এই জায়গাটি হয়ে ওঠে মুক্তিযোদ্ধাদের একটি প্রশিক্ষণ কেন্দ্র, যে কারণে পাকিস্তান আর্মিরও এই জায়গাটি একটি অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়। 1971 সালের 25 মার্চ রাতে এখানে ফায়ার সার্ভিস কর্মী সহ স্থানীয় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন, আহত হন অনেকে। এর মধ্যে তৎকালীন ছাত্রনেতা শহীদ কামাল উদ্দিনের কবর রয়েছে বুয়েট ক্যাম্পাসেই। সহযোদ্ধা ও পরিবারের সদস্যরা বর্ণনা করেন সে রাতের ভয়াল স্মৃতি। রাস্তায় ওই পারে যারা লাশ ছিল পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিছে। আমার বড় ভাই আর ফায়ারম্যান সবাইরা এখানে ছিল। কিছুরা ওইখানে ড্রেস পরে, তাদের ফায়ারম্যানের ড্রেস পরে এখানে লুকায় ছিল, এক লাইন করে, তারপর তাদেরকে গুলি করে। সংশ্লিষ্টদের দাবি, সংরক্ষণের অভাবে সেই বীর যোদ্ধাদের ইতিহাস ও অবদানের কথা অজানাই রয়ে গেছে অনেকের কাছে। বাংলার দামাল ছেলেরা তাদের নিজেদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এই দেশকে স্বাধীনের জন্য অবদান রেখেছে। এরকম একটি স্টেশন এখনো কেমন জানি অবহেলিত, নাজুক পরিস্থিতি। আমরা চেষ্টা করেছি, অনেক জায়গায় গেছি। মেয়র হানিফ সাহেব বলছিলেন 40 বছর বা 43 বছর বা 40 বছর পাও না, যাবো আমরা এই ব্যবস্থা করে দেবো, কিন্তু আমরা গেছি লাস্টে। স্থানীয় জনপ্রতিনিধি জানান, সড়কের নামকরণের পাশাপাশি পলাশী ফায়ার ব্যারাকে আহত ও নিহতদের পরিচিতিও তুলে ধরা হবে স্মৃতিফলক তৈরি করে। যারা এখানে শহীদ হয়েছেন তাদের নামে সড়কগুলোর নামকরণ করানো আমাদের একটা পরিকল্পনা আছে। মাননীয় মেয়র সাহেবের নেতৃত্বেই আমরা এটা পরিকল্পনা বাস্তবায়ন করব এবং আশা করি উনি বাস্তবায়ন করে তাদের যে শহীদের ঋণ, এই ঋণ মুক্ত করতে পারবো আমরা। এ ধরনের উদ্যোগ প্রায় হারিয়ে যাওয়া ইতিহাসকে পুনরুজ্জীবিত করবে বলে মন্তব্য শহীদ পরিবারের সদস্য ও সহযোদ্ধাদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। সাফ ফুটবলের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কোচ হিসেবে প্রথম পরীক্ষা মারুফুলের, ভালো খেলাই লক্ষ্য। চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের বিজয় মিছিলে হামলার ঘটনায় 14 জনের নাম উল্লেখ করে 134 শিবির নেতাকর্মীর বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে। সকালে পুলিশ বাদী হয়ে চকবাজার থানায় মামলা দুটি করে। গতকাল চট্টগ্রাম কলেজে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় বিজয় মিছিলে ছাত্রলীগের উপর শিবিরের হামলার ঘটনা ঘটে। এরপর অভিযান চালিয়ে 66 জনকে আটক করে পুলিশ। ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনার পর চট্টগ্রাম কলেজের 4টি ও মহসিন কলেজের 2টি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ ঘোষণার পর ছাত্ররা গত রাতে এবং ছাত্রীরা আজ সকাল 10টার মধ্যে হল ছেড়ে গেছে। ধর্ষণের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগে মামলা করে চরম বিপাকে পড়েছে মাদারীপুরের 2 স্কুল ছাত্রীর পরিবার।
জামিনে বেরিয়ে এসে আসামিদের অব্যাহত হুমকিতে জীবনের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত স্বজনরা। তাদের অভিযোগ, প্রভাবশালীদের আশ্রয়ে হুমকি দেওয়ার পরও কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। তবে এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা কথা না বললেও কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 13 আগস্ট মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর 2 ছাত্রীকে অপহরণ করে স্থানীয় বখাটেরা। স্বজনদের অভিযোগ, অপহরণের পর ধর্ষণ শেষে তাদের বিষ খাইয়ে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয় রাকিব, রফিকুল ও শিপন। কিন্তু সম্প্রতি জামিনে বেরিয়ে প্রভাবশালীদের আশ্রয়ে নির্যাতিতাদের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে তারা। স্বজনদের অভিযোগ, হুমকির বিষয়টি দফায় দফায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। আসামিরা ছুটিয়ে আসার কিছুদিন আগের থেকে এরা বলছে যে আর বড় ছেলে রাত কেটে হলাম, কোথায় থাকবে, এইভাবে হুমকির মধ্যেই আছি। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। অবশ্য অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। হুমকির জন্য তারা যদি আমাদের সহায়তা চায়, আমাদের কাছে দরখাস্ত দিয়ে দিক বা মামলা হুমকির জন্য মামলা দিয়ে দিক। হুমকির জন্য মামলা দিয়ে দিলে আমরা আবার তাকে অ্যারেস্ট করে ফেলবো, কোনো অসুবিধা নেই। আর পুলিশের এমন ভূমিকায় ক্ষোভ জানান বাদীপক্ষের আইনজীবী ও নারী নেত্রীরা। আসামি বাদীপক্ষকে হয়রানি করবে, এগুলি কাঙ্ক্ষিত না, অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুঃখজনক বিষয়। এই ব্যাপারে পুলিশ প্রশাসনকে এগিয়ে আসতে হবে। ঘটনার পরদিন সদর থানায় রকিব, শিপন সহ 8 জনের বিরুদ্ধে হত্যা মামলা এবং 1 মাস পর মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করে নির্যাতিতার পরিবার। সময় সংবাদ, মাদারীপুর। প্রায় 20টি দেশের অংশগ্রহণে 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2016। মেলার প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে শ্রমিকদের। নির্ধারিত সময়ে সব কাজ শেষ হবে বলে আশা করছেন আয়োজকরা। 21তম বাণিজ্য মেলার প্রস্তুতির খবর জানাচ্ছেন মোস্তফা মাহবুব। ইট, কাঠ আর লোহার খুটখাট শব্দে মুখরিত রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার মাঠ। দৃষ্টিনন্দন সব স্থাপনা নির্মাণে দিন রাত অবিরাম কাজ করে যাচ্ছেন এখানকার শ্রমিকরা। কাজ চলতেছে সকাল 9টা থেকে রাতের 12টা, আর 20 তারিখ 22 তারিখের পরের থেকে রাতে সারা রাত্র চলবে। বাণিজ্য মেলার গেটের কাজ, যে মেন গেটটা সেই মেন গেটটার কাজ, এই কাজটা আমাদের 14-15 দিন লাগে যাবে। অর্থের সাপোর্ট যদি ভালো থাকে তা সেক্ষেত্রে 30 তারিখও লাগবে না। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হলো, নভেম্বর মাসের শেষ দিক থেকেই কাজ শুরু করেছেন তারা। কাজ শুরু করেছি গত মাসের 28 তারিখ থেকে, ডিসেম্বরের 26 তারিখের মধ্যে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। বরাবরের মতোই ঐতিহ্য আর সৌন্দর্যের মিশেল থাকবে এবারও। থাকছে শিশু পার্ক সহ বিনোদন ও খাবারের ব্যবস্থাও। ইপিবির মহাপরিচালক জানালেন, এবারের মেলায় ভারত, চীন, জাপান সহ ইউরোপ, আমেরিকার 19টি দেশ অংশ নিচ্ছে। আর এসব দেশের নাগরিকদের জন্য থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 4-5 লেয়ারে আমরা সিকিউরিটি মেজার রাখি। পার্সোনাল সিকিউরিটি কোম্পানিগুলো যারা, ওদের সদস্যরা থাকেন, তারপর আনসার থাকে, তারপর আপনার পুলিশ থাকে, বিজিপি থাকে, এবং এবার কিন্তু আমরা র্যাবকেও রাখছি, সিসিটিভি রাখছি যথেষ্ট পরিমাণে, যাতে করে আমরা কন্টিনিউয়াসলি মনিটর করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার আগে আমরা আমাদের মাঠের কাজ সব সমাপ্ত করতে পারব। মেলায় দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য গেলবারের মতোই 20 ও 30 টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। নতুন বছরের প্রথম মাস জুড়ে চলা এই বাণিজ্য মেলা কেবলমাত্র বেচাকেনায় সীমাবদ্ধ না থেকে দেশের রপ্তানি বাড়াতে বছর জুড়ে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা রপ্তানি সংশ্লিষ্টদের। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে পুলিশি হেফাজতে ফ্রেডি গ্রে নামে এক কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যুর ঘটনার বিচার কাজকে মিসট্রায়াল ঘোষণা করেছেন আদালত। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে বাল্টিমোরের মানবাধিকার সংস্থা ও কৃষ্ণাঙ্গ কমিউনিটির সদস্যরা। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জুরি সদস্যদের মধ্যে বিভক্তি দেখা দিলে বিচারক পুনরায় বিচার শুরুর সিদ্ধান্ত নেন।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে বুধবার রাতে বিক্ষুব্ধ মানুষ রাজপথে নেমে আসে। চলতি বছরের এপ্রিলে পুলিশি হেফাজতে ফেডি গ্রে নামে 25 বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ মার্কিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা উইলিয়াম পোর্টারের বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় ঘোষণার আগেই বিচারক একে মিস ট্রায়াল বা ভুল বিচার বলে ঘোষণা করলে বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। জুরি বোর্ডের সদস্যরা অনেক সময় একটি সিদ্ধান্তে একমত হতে পারেন না। এক্ষেত্রে নতুন করে বিচার কাজ শুরু করতে হয়। আমরা আইনের পথে একটা হোঁচট খেয়েছি, তবে এটা বিচারিক প্রক্রিয়ারই অংশ। নিরাপত্তা রক্ষীদের দিয়ে এত নির্মমভাবে মানবাধিকার লঙ্ঘন হলেও প্রশাসনের এমন দায়সারা সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান তারা। তবে ফ্রেডির আইনজীবী হতাশ না হয়ে একে বিচার প্রক্রিয়ার পথে সাময়িক বাধা বলে অভিহিত করেন। দীর্ঘ 16 ঘন্টার বিচার কাজ শেষে 12 সদস্যের জুরি বোর্ড অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার কোনো অভিযোগ না পাওয়ায় এবং এ বিষয়ে জুরি সদস্যদের মধ্যে বিভক্তি দেখা দিলে বিচারক পুনরায় বিচার কাজ শুরুর সিদ্ধান্ত নেন। উইলিয়াম পোর্টারের বিরুদ্ধে আদালত বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পায়নি। আমাদের সবার উচিত আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এর আগে ফ্রেডি গ্রের মৃত্যুর ঘটনায় পোর্টার সহ 6 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যাকাণ্ড ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ফৌজদারি মামলা করা হয়। শহরের পুলিশ কমিশনারকেও চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। তবে পুলিশ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। পুলিশ যেদিন ফ্রেডিকে আটক করে তখন যে তিনি নিরস্ত্র ছিলেন তা মোবাইলে ধারণকৃত ছবিতে স্পষ্ট প্রমাণ হয়। পুলিশ ফ্রেডি গ্রের ওপর চেপে বসে ও টেনে হিঁচড়ে গাড়িতে তুলতে গেলে সেখানেই তার পা ও ঘাড়ের হাড় ভেঙে যায়। পরে ফ্রেডির মৃত্যু হলে পুলিশ ঘটনা ধামাচাপা দিতে একে আত্মহত্যা বলে দাবি করে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। সাফের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচ দিয়ে সাফের প্রস্তুতি সারতে চায় নেপাল। অন্যদিকে নেপালের বিপক্ষে জয়ের প্রত্যাশা বাংলাদেশ কোচ মারুফুল হকের। আজ বিকাল 5টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। বিকেএসপিতে শিষ্যদের নিয়ে নিবিড় অনুশীলনে মগ্ন কোচ মারুফুল হক। জাতীয় দলের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে প্রমাণ করার চ্যালেঞ্জ আছে। মনের গভীরে হয়তো রোমাঞ্চের সঙ্গেও লড়ছেন। বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও এলেন না, তবে স্বাভাবিক রোমাঞ্চটা আড়ালে রেখেই মুঠোফোনে জানালেন নেপালিসদের বিপক্ষে ম্যাচ থেকে কি অর্জন করতে চান। প্রস্তুতি ম্যাচ বা আমার ডেবু ম্যাচ এগুলো আমি কখনো মাথায় আসে না। আমার মেইন টার্গেট হলো আমাদের সাফের চ্যাম্পিয়নশিপ এবং সেভাবে প্রস্তুতি ম্যাচটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফিফা ম্যাচ, ওটাকে লক্ষ্য রেখে আমরা যে ইয়েগুলো করেছি সেটাতে বেশি কনসেন্ট্রেট করবো, যে যেখানে আমার যে আমরা যে ট্রেনিং গুলো করেছি এবং যেটা করতে চাচ্ছি সেটা আমরা করতে পারি। উইনিং লস আমার কাছে এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ না। অন্যদিকে ঘরোয়া ক্লাবের বিপক্ষে 6টি ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে 27 বার বল ঢুকিয়েছে নেপাল জাতীয় দল। তবে সাফের আগে এই একটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে সফররতরা। তাই মামুনুলদের বিপক্ষে ভালো খেলেই সাফের প্রস্তুতিটা সেরে নিতে চায় তারা। আমাদের দলের অধিকাংশ ফুটবলার নতুন, আর সাফের আগে এই একটাই প্রস্তুতি ম্যাচ খেলবো আমরা। তাই এই ম্যাচে ভালো খেলে সাফের প্রস্তুতি সারতে চাই। পরিসংখ্যান বিচারেও এগিয়ে নেপাল। নিজেদের মাটিতে 2013 এর সাফে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়েছিল নেপাল। তবে সেবার শিরোপা জিততে পারেনি নেপালিসরা। কিন্তু আয়োজক দলটির কাছে 2-0 গোলে হার মানে বাংলাদেশ। তলানিতে থাকায় গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়তে হয় বাংলাদেশকে। নেপালের বিপক্ষে ম্যাচে 23 সদস্যের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন এমিলি, জামাল ভুইয়া ও গোলরক্ষক হিমেল। ইনজুরি জর্জরিত আর আন্তর্জাতিক ফুটবলে হারের বৃত্তে থাকা বাংলাদেশ মারুফুল হকের অধ্যায়টা কিভাবে শুরু করে তা তো মাঠের লড়াইয়েই জানা যাবে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শীতের মধ্যে সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে পৌর নির্বাচনের প্রচারণা। বিদ্রোহী প্রার্থীদের প্রভাব ভোটের ফলাফলে পড়বে না বলছে আওয়ামী লীগ ও বিএনপি। ভালো বন্ধু হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরালো করতে চায় যুক্তরাষ্ট্র। জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা। দেশের মসজিদ কমিটিগুলোতে জঙ্গিবাদ সমর্থক বা স্বাধীনতা বিরোধী আছে কিনা খতিয়ে দেখা হবে। আলেমদের সঙ্গে বৈঠক শেষে আইজিপি। বান্দরবানের লামায় ট্রাক খাদে পড়ে 7 জন নিহত, আহত অন্তত 8। সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত আরো 11 জন।
এবং বিপিএল সহ টি-20 খেলার উন্মাদনা পুঁজি করে দেশের বিভিন্ন স্থানে চলে জুয়ার আসর। লাখ লাখ টাকার বাজিতে হেরে নিঃস্ব হচ্ছেন অনেকে। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।